তোফাজ্জলকে যে নির্মমভাবে হত্যা করা হয়েছে, সেক্ষেত্রে আমার একটা প্রশ্ন হলো যে নির্যাতনকারীদের কি শাস্তি হওয়া উচিত? সেক্ষেত্রে কিছু জিনিস বিবেচনা করতে হবে। যেমন কবি বলছেন যে দণ্ডিতের সাথে দণ্ডদাতা, কাঁধে যবে সমান আঘাতে চেষ্ট সেই বিচার। আবার বলছে পাপকে ঘৃণা করো, পাপীকে নয়। তাহলে এই ব্যক্তিদেরকে কি শাস্তি দেওয়া উচিত? তারা যে নির্মমভাবে, যে বীভৎসভাবে মেরে ফেলল, তার মানে কিভাবে চাচ্ছেন? তাদেরকেও কি এই নির্মমভাবে হত্যা করা দরকার, নাকি ফাঁসি দেওয়া দরকার, না কি করা দরকার? সব থেকে প্রথম যে কাজটা করা যেতে পারে সেটা হলো যে তাদের ইন্টারভিউ নিতে হবে, তাদের মিডিয়াতে তাদের কথাগুলো শোনাতে হবে। তার মানে তারা যে আফসোস করছে, তারা যে ভয়ানক ভুল করেছে, এটার জন্য তাদের জীবন যে বিপন্ন, তাহলে এইটা করা যেতে পারে। যেমন ধরেন ইসলামী আইনে যদি ব্যভিচার করে, ছেলে মেয়ের মধ্যে বিয়ের বাইরে যদি কোনো যৌন সম্পর্ক হয়, তাহলে গলা পর্যন্ত পুঁতে পাথর মেরে মেরে ফেলা হয়। তার মানে কি? মানে হলো এই যে সবাইকে দেখানো, বোঝানো যে এই অপরাধের শাস্তি হলো এটা, বোঝানো যে এইভাবে মেরে ফেললে অন্যরা এই কাজটা করবে না। আরও যেটা বিষয় সেটা হলো যেভাবে মারলে তার হয়তো পাপ মোচন হবে, আল্লাহ তাদেরকে বেহেশতেও দিতে পারে, এরকম হতে পারে। তাহলে যে মারা হলো নির্মমভাবে, তাদের তো কোনো স্বার্থ নাই। কি করবে? মেরে তো কোনো লাভ নাই, কোনো লাভ নাই। ওরা যেটা লাভ করতে চেয়েছে সেটা হলো যে যদি মারি তাহলে মোবাইলগুলো হয়তো আমরা ফিরে পাবো। কিন্তু মারছে একটা সময় তো সে রাজি হয়ে যাবে যে আসলে আমি চুরি করেছি, ওই জায়গায় দিয়েছি, এটা করেছি, ওটা করে। তা তো হচ্ছে না। বিশেষ করে এই যে এখানে যে ব্যাট রেখে এই পাশে পা দিয়ে চেপে ধরছে, এই পাশে পা দিয়ে চেপে ধরছে, যে পাশবিক নির্যাতন, তারা বুঝতে পারছে না যে এরকমভাবে মারলে তো স্বীকার করার কথা, এটা তাদের মাথায় কাজ করছে না। আবার আরেক কিছু মানুষের কাজ করছে যে মজা পাচ্ছে, মানে আইসক্রিমে খাওয়ার মতো। তাহলে তারা সাক্ষাৎকারে বলুক যে ওই সময় খুব মজা পাচ্ছিলাম, মোটরসাইকেল অনেক স্পিডে চালালে অনেক মজা লাগে, কিন্তু অ্যাক্সিডেন্ট হলে তার সাক্ষাৎকার নিলে সে বলবে যে আমার আসলে ভুল হয়ে গেছে, এই সামান্য একটু মজা নিতে গিয়ে আমি সারা জীবনের জন্য পঙ্গু হয়ে গেলাম, বা মারা যেতে পারতাম, আমার পরিবার আছে, বাবা মা আছে, কত অসুবিধা, সারা জীবন তার জীবনটা শেষ হয়ে যাচ্ছে। এই যে আবরার খুন হলো, 25 জনের ফাঁসির রায় হয়েছে, তারা ফাঁসিতে ঝুলতে পারে, সরকার বদলের কারণে কি হবে জানি না, যাই হোক তাদের ফাঁসি হওয়ার কথা। তাহলে তাদের সাক্ষাৎকার নেওয়া যেত। তারা তো ভুল করেছে, তারা তো সবসময় কান্নাকাটি করছে, কি বোকামি করলাম, কি সর্বনাশটা করলাম। তো এই জিনিসগুলো জাতিকে দেখাতে হবে। ইসলাম ধর্মে কিন্তু এটা আছে। যদি নাই থাকতো তাহলে কিন্তু গলা পর্যন্ত পুঁতে পাথর মেরে নির্মমভাবে তাদের শাস্তি দেওয়া হতো না। এর কারণই হলো যে মানুষকে বোঝানো দরকার, মানুষের মধ্যে একটা আতঙ্ক তৈরি করা দরকার যে 5 মিনিট মজা করছি, 10 মিনিট মজা করছি, তার বিনিময়ে যে আমাকে সারা জীবন জেল খাটতে হবে, আমাকে এই পরিস্থিতির শিকার হতে পারে, সেগুলো তাদের মধ্যে আতঙ্ক থাকবে। তাহলে 25 জন বুয়েটে পড়াশোনা করত, হায় হায় কি সর্বনাশ, কি কঠিন পড়াশোনা করলে একটা কলেজে ঢোকা যায়, তারপরে একটা বিশ্ববিদ্যালয়ে পড়া যায়। বুয়েটে পড়া তো অনেক কঠিন। তাহলে কি পরিমাণ সাধনা করে তারা বুয়েটে চান্স পেয়েছে। তারপরে হঠাৎ করে একজনকে পাওয়া গেল, মারতে খুব ভাল লাগছে, মজা, হাত কেমন কেমন করছে, একটা মারলে ভাল লাগছে, আরেকটা মারলে ভাল লাগছে, আর একটা মারছে আরো ভালো লাগছে, আরো মজা লাগছে। স্যাডিস্টিক,
আবরারকে মারছে, সে চিৎকার করছে, ওর কষ্ট দেখে আরো আমাকে ভালো লাগছে। তাহলে আমি যে এত লেখাপড়া করলাম কষ্ট করে, লেখাপড়া না করে আমি যদি বেড়াতাম, ঘুরতাম, নানান কিছু করে বেড়াতাম, নারীদের সাথে ঘুরতাম, কত কি করতাম, তাহলে আরো মজা ছিল। তো এত পড়ালেখা তুই করলি কেন? এত সেরা রেজাল্ট করলি কেন? এত লেখাপড়া, এত কষ্ট, এত কিছু সাধনা করে বুয়েটে ভর্তি হওয়ার দরকারটা ছিল কি? কারণ হলো যে তারা এই জীবনটাকে ধ্বংস করতে চায় না, কিন্তু ওইটা মাথায় কাজ করেনি। মারলে মজা, আরেকটা মারলে মজা, আবার মারলে মজা, পানি খেতে চাইলো তখন থুতু দিলে মজা, প্রস্রাব করে দিলে মজা। তাহলে মজা তো আমার কতই ছিল। তো এত মজা আমি বিসর্জন দিয়ে আমি এসএসসিতে এত ভালো রেজাল্ট করলাম, ইন্টারমিডিয়েটে এত ভালো রেজাল্ট করলাম, বুয়েটে এত কষ্ট করে চান্স পেলাম। এত কষ্ট করার দরকার কি ছিল? আসলে মানুষের মাথা হলো বিকৃত। হরিণ বাঘ ধরতে পারছে না, বাঘ কিন্তু ভাবছে যে হরিণটা তো বেজায় বদমাস, আরে বাবা আমি তো তোকে খেতে চাচ্ছি, তুই দাঁড়া, আমি আরাম করে তোকে খাই, তুই এত বদমাস কেন? তুই দৌড়াচ্ছিস কেন? দৌড়িয়ে দৌড়িয়ে পালাচ্ছিস কেন? আমাকে জ্বালাচ্ছিস কেন? আমাকে কষ্ট দিচ্ছিস কেন? আমাকে এত দৌড়াই নিচ্ছিস কেন? তুই দাঁড়া। আবার হরিণ ভাবছে কি পাশবিক, তার একটু ক্ষুধা লেগেছে, আমাকে ধরে খাবে, অথবা তার হরিণের মাংস মজা লাগে সেজন্য আমাকে ধরে খাবে। তাহলে আমার কি হবে? কি পাশবিক, কি নোংরা, কি বিভৎস একটা বাঘ। তার স্বাধীনতা আছে, একটা হরিণের স্বাধীনতা আছে, কিন্তু সেই বাঘ কি কষ্ট করে, কি অসহায় হয়ে, কি আপ্রাণ চেষ্টা করে সেই হরিণকে ধরছে, ধরে খাচ্ছে। আসলে হলো একটা সিস্টেম। হরিণকে না খেলে বাঘ বাঁচতে পারবে না। হরিণ যদি নিজেকে না খেতে দেয়, বাঘের সামনে উপস্থিত না করে, তাহলে সে বাঁচতে পারবে। এই যে লড়াই চলছে, কিন্তু মানুষ তো ওই জাতের না। মানুষ 10টা বন্ধু মিলে গল্প করে, ভীষণ মজা, চা খায়, ভীষণ মজা। ইস, আইসক্রিমের টাকা নাই, এই দোস্ত একটা আইসক্রিম খাওয়া না? আচ্ছা ঠিক আছে, 30 টাকায় কত মজা। আবার ওই ছেলেটাই কিন্তু একটা নারীকে রেপ করতে যাচ্ছে, রেপ করার পর আবার মেরে ফেলছে, নিজের চরিত্র লুকানোর জন্য, নিজের ভৎসনা লুকানোর জন্য রেপ করছে। এখন রেপ করে মেরে ফেললে যে আরো কঠিন হয়ে গেল, তার ফাঁসি হবে, সারা জীবন জেলে থাকতে হবে, সেটা সে ভাবছে না। এই ভাবনাটা আমাদের মধ্যে জাগ্রত করতে হবে, সেটার অভিনয়টা দেখাতে হবে। নাটকে অনেকটুকুন দেখায় যে রিমান্ডে গিয়ে মারছে মোশাররফ করিমকে, মারতে সে পাগল হয়ে যাচ্ছে। পরে বুঝতে পারছে ওহো, এ তো সেই লোক না, এ তো নিরপরাধ। আচ্ছা সরি বললো। ও রাস্তা দিয়ে পাগলের মতো ঘুরে বেড়াচ্ছে, সে জর্দা মফিজ, সে তার সংসার নষ্ট, তার সবকিছু নষ্ট হয়ে গেল। তাহলে সে পুলিশগুলো আবার বুঝতে পারছে না, কিন্তু এত মারছে কিন্তু স্বীকার করছে না। আমরা এত চোর ধরি, কিন্তু চোরের বৈশিষ্ট্যের সাথে তো এর মিলছে না। আবার এইভাবে অনুরোধ করছে, এইভাবে কথা বলছে যে আমি তো সেই ব্যক্তি না। ভ্রুক্ষেপ করছে না, মানে ভাবছে না, চিন্তা করছে না, মাথার একটা বিকৃত ব্যাপার আছে। কয়েকদিন আগে আমেরিকাতে একটা রায় হচ্ছিল, সেখানে দেখাচ্ছে যে 71 বছর বয়সী সে, তার স্ত্রীর সাথে ভালো সম্পর্ক, স্ত্রীর সাথে সে হ্যাপি, কোনো সমস্যা নাই, কিন্তু সে স্ত্রীর সাথে যৌন যে সম্পর্ক করতে চাচ্ছে সেটা সুন্দরভাবে করতে চাচ্ছে না, তার মজাটা কম লাগে। স্ত্রীর সাথে যখন যৌন মিলন করে তখন তার মজাটা কম লাগে। কিভাবে? সে বুঝে ফেলেছে আসলে স্ত্রীকে ঘুমিয়ে দিয়ে
কয়জন মিলে যদি রেপ করা যায় তাহলে অনেক মজা লাগবে। ঠিক হায়ার করেছে 50 জনের বেশি, হায়ার করে কয়জন করে এনে তার আগে তার বউকে ওষুধ খাইয়ে ঘুমিয়ে দেয়, দিয়ে সেও তার স্ত্রীর সাথে যৌন সম্পর্ক করে। আবার তার টাকা দিয়ে কেনা যে ব্যক্তিগুলো তারাও কম। তার মানে এটা একটা বিকৃত বিষয়। একজন নেশাখোর হিরোইন 5 মিনিটে খেয়ে ফেলছে, কিন্তু সে টাকা জোগাড় করার জন্য ঘন্টার পর ঘন্টা মানুষের পা ধরছে, সন্ত্রাসী করছে, তারপরে বাবা মাকে অত্যাচার করছে। কি কষ্ট, কি ভয়াবহ কষ্ট এই 5 মিনিটের হিরোইন খাওয়ার জন্য এই টাকা ম্যানেজ করা, কি কষ্টের। কিন্তু তার কাছে কষ্টটা গুরুত্বপূর্ণ না, ওই হিরোইন খাওয়ার মজাটা গুরুত্বপূর্ণ। এগুলো একটা বিকৃত মাথা। এই বিকৃত মাথাকে আমাদের একটু সংশোধনের দিকে নিয়ে যেতে হবে। সংশোধন যদি না করা যায় তাহলে তাদেরকে যেটা করতে হবে, তাদেরকে একটা খোয়ার করতে হবে। প্রতিটা গ্রামে হতে পারে, একটা ইউনিয়নে হতে পারে, একটা ইনসার্কেল করা হলো, সেখানে 2-4টা ভাঙাচোরা ঘর করে দেওয়া হলো বেড়া টেড়া দিয়ে। যত এই ধরনের বিকৃত নেশাখোর উল্টাপাল্টা যে মানুষগুলো, নার্সিসিস্ট, ম্যালিগনেন্ট নার্সিসিস্ট, তাদেরকে সেখানে রাখা হবে। সময় সময় তাদের খেতে দিতে হবে, দরজা আটকানো থাকবে, খাবার দেওয়া হবে। তার মানে একটা চিড়িয়াখানায় যেমন বাঘ সিংহ খাঁচার মধ্যে বন্দি থাকে, তাদেরকে সেই রকম করতে হবে। কারণ বাঘকে বলা যাবে না, দেখ তোকে আমরা মাংস খেতে দিব, সব কিছু দিব, তুই কাউকে জ্বালাবি না, তুই ঘুরে বেড়া, মজা করে বেড়া, এখানে ঘুর সেখানে ঘুর, তোর এই কষ্ট করে জেলখানায় থাকতে হবে না, চিড়িয়াখানায় থাকতে হবে না। কিন্তু সেটা বোঝানো সম্ভব না, কারণ বাঘকে সিংহকে এটা বোঝানো সম্ভব না। কিন্তু মানুষকে বোঝানোর চেষ্টা করা যেতে পারে, এমনকি তাদেরকে বড় খোয়ার মতো করা, সেখানেই তাদেরকে রাখা হবে। প্রতিটা গ্রামে হলে ভালো হয়। প্রথম পর্যায়ে প্রতিটা গ্রামে এটা বানানো কঠিন, তাদেরকে একটা ইউনিয়ন, একটা থানা এরকম হতে পারে। বিষয়টাই হলো, আমি বলতে চাচ্ছি যে শাস্তি দেওয়াটা তো আমাদের গুরুত্বপূর্ণ না। তারা তো ভুল করেছে, তাদের মাথার সমস্যা, তাদের বিকৃত চিন্তা, সে এমন নির্মমভাবে মেরেছে, তাদেরকে ভয়াবহ শাস্তি দিতে হবে। কিন্তু শাস্তিটা কিভাবে? সবার সামনে সবাইকে দেখাতে হবে, সবাই বুঝুক। কি বুঝুক? সেটা হলো যে এই যে মজাটা, আবরারকে মেরে আমি মজা পেলাম, এটার জন্য কি ভোগান্তি তার। আমি যে এই তোফাজ্জলকে মেরে ফেললাম, মারতে মারতে কি ভোগান্তি আমার, কি ভয়াবহ অবস্থা। 5 ঘন্টা 6 ঘন্টা ধরে নির্মমভাবে মেরে ফেলেছে। কিন্তু যারা মেরে ফেলেছে তাদের তো সারা জিন্দেগি জেলে থাকতে হবে, তাদের ফাঁসি হবে। তো কি একটা উদ্ভট ব্যাপার। আবার একটা নারীকে রেপ করতে হবে। কিছু পুরুষ আছে, এমনও পত্রিকায় আসে, 3 বছরের মেয়ে বাচ্চা, সে করতে পারছে না। তো ভাবছে যে ছোট বাচ্চা মেয়ে তো পারবই না, তাহলে একটা কাজ করা যায়, খুব সহজ ব্যাপার। আমি যদি ব্লেড দিয়ে কাটি যৌনাঙ্গ, কেটে, ব্যাপার না, তো খুবই সুন্দর, খুব মজার। কিন্তু সেটা তো ভয়ঙ্কর একটা বিপজ্জনক। মেয়ের কথা বাদ দিয়ে দিলেন, কিন্তু সেই ব্যক্তিটার কি হবে? সে যে 3 বছরের বাচ্চার ব্লেড দিয়ে কেটে তাকে ধর্ষণ করছে, কিন্তু ওই বাচ্চাটার কি হবে সেটা তার ভাবার দরকার নাই। কিন্তু সেই ব্যক্তিটার কি হবে? সেই ব্যক্তিটার কি হবে? ইরানে একটা ছেলে মেয়ের মধ্যে যৌন সম্পর্ক হয়, তখন বছর 2-3 আগে মাটিতে এভাবে পুঁতে 2 জনকে পাথর মেরে ফেলা হয়েছে। মেয়ের সাক্ষাৎকার নিতে হবে। মেয়ে নিশ্চয়ই ভাবছে, হায় হায়, আমি তো যৌন সম্পর্কে যেতে চাইনি, এই ছেলেটা দিনের পর দিন লেগে থেকে পটিয়ে নানানভাবে পরিচিত করে আমাকে উত্তেজিত করে একটা দুর্ঘটনা ঘটে গেছে। আমার ভালো লেগেছে, আরো কয়েকদিন তার সাথে এগুলো করেছি। কিন্তু এটা করার কারণে আমি তো দোষী ছিলাম না,
আমি শিকার হয়েছি, তাহলে পাথর সেই পুরুষকেই মারা হোক, আমাকে কেন মারা হচ্ছে? সেটা সুযোগ নাই। তাহলে মেয়েরা চালাকি করবে, মেয়েরা ভাববে ও আমি তো তখন বলবো এই ঘটনা, ছেলেই আমাকে এইটা ওটা করেছে, আমি তো রাজি ছিলাম না, তাহলে মেয়েগুলো বেঁচে যাবে। সেই সুযোগটা নাই। 2-4 জন নিরীহ লোক মরুক, তাও যেন হাজার হাজার মানুষ ভালো হয়, সুস্থ থাকে। তাহলে এরকম একটা তোফাজ্জল পাগলামি করে, তার বাবা মারা গেছে 8 বছর আগে গাড়ি অ্যাক্সিডেন্টে, তার গার্লফ্রেন্ড ছিল, সেখানে হয়তো তার গার্লফ্রেন্ড কি তাকে তাড়িয়ে দিয়েছে, এটাই স্বাভাবিক, এখন তো সেটাই হচ্ছে। মেয়েটা তাকে অ্যাকসেপ্ট করেনি, তার সাথে বাদ দিয়ে অন্য ছেলের সাথে প্রেম করছে, কি করে বেড়াচ্ছে। আর এদিকে এই ছেলেটা মার খেয়ে মারা গেল। ওইদিকে আবার 2019 সালে, কিন্তু 4-5 বছর আগে তার মা আবার ক্যান্সারে মারা গেল। তার ভাইও বিপদে পড়ে গেল, তার বড় ভাই। তখন তাকে একটু ট্রিটমেন্টের চেষ্টা করলো, যেহেতু সে মেন্টালি আপসেট, সে অনেকটা পাগলামি করে, যে কারণে তার ভাই এএসআই, অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর, খুব বড় পদের না, ছোটখাটো পদেরই পুলিশের চাকরি, সে তাকে ট্রিটমেন্ট করার জন্য চেষ্টা করেছে। কিন্তু সেই ভাইটা আবার এই গত বছর 2023 সালে লিভার ক্যান্সারে মারা গেছে। তাহলে সে তো আরো পাগল হয়ে গেছে, গার্লফ্রেন্ড নাই, বয়স তার এখন 35 বছর, তাকে মেয়েটা ফেলে চলে গেছে, তাড়িয়ে দিয়েছে। ওদিকে মা 5 বছর আগে, 4 বছর আগে মারা গেছে, বাবা 8 বছর আগে মারা গেছে 2016 সালে, ভাইটা একমাত্র সম্বল, সেও মারা গেল লিভার ক্যান্সারে। তাহলে সে সবকিছু হারিয়ে ফেললো, এতিম হয়ে গেল, ভয়াবহ পরিস্থিতি হলো। সে আর নিজেকে সামলাতে পারে না। পাথরঘাটা উপজেলায় তার জন্ম, বরগুনাতে তার জন্ম, সে বরগুনা জেলার পাথরঘাটা উপজেলায় তার, এবং সে কিন্তু ছাত্র জীবনে কিন্তু যে কাঁঠালতলি ইউনিয়ন আছে, সেই ইউনিয়নের সে ছাত্রলীগের সভাপতি ছিল এবং সেখানে একটা কলেজে পড়তো। তো এরকম পরিস্থিতি হয়ে সে পাগলের মতো অনেকটা, সে খেতে পায় না, পাথরঘাটাতে ঘুরে বেড়ায়, এক জায়গায় স্থির থাকতে পারে না। তারপরে পাথরঘাটা থেকে ঢাকায় আসে, এসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলে মেয়েরা পায়, গল্প করে, আড্ডা মারে, কিছু খেতে দেয়, খেতে চায়। এভাবে তার মোটামুটি ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার একটা বেশ নজরে আছে। এখন সে যে ওই হলে গেছে, ফজলুল হক হল, মুসলিম ফজলুল হক ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল, সে গেটের কাছে গেছে, আর ওরা ধরেছে, আমাদের 6টা মোবাইল, আমরা খেলছিলাম, আমাদের ঘর থেকে 6টা মোবাইল চুরি করেছে, এই ব্যক্তি চুরি করেছে। আসলে সে কিন্তু খেতে গেছে, যে কাউকে ধরে টরে একটু অনুরোধ করে হয়তো খাবে, ক্ষুধা লেগেছে, এই ধরে মার 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 মার। এখন মারার থেকে বাঁচতে হবে, সেজন্য পুলিশের রিমান্ড থেকে বাঁচার জন্য যেমন সত্যি স্বীকার করে ফেলে, আসলে তো সে মোবাইল চুরি করেনি, কিন্তু বলছে যে আমি মোবাইলের খোঁজ দেবো, কিন্তু আমার শর্ত হলো আমাকে খেতে দিতে হবে। ক্ষুধা লেগেছে, মার থেকেও বাঁচার একটা চেষ্টা করছে, তাকে খেতে দিয়ে খেতে দিলে তো আমাকে মোবাইল বের করে দিবে। ও বাবা, খাচ্ছে, তাকে নিয়ে তিরস্কারের চোর ধরা পড়েছে। তারপরে প্রক্টরের যে প্রতিনিধি, সে গেছে, তাকেও ভিড়তে দেয়নি। এই আপনার মোবাইল চুরি হয়েছে, আপনার তো মাথা ব্যথা নাই, আপনি তো বোঝেন না এটার মর্ম, এটার ঠেলা, ওকে তাড়িয়ে দিয়েছে। পরে 11টার দিকে, মানে সন্ধ্যার 8 থেকে হয়তো মারা শুরু করেছে, মাঝে বিরতি হয়েছে, তার মানে 6 ঘন্টা টোটাল সময় বলা যায়। তারপরে 11টার দিকে তাকে প্রক্টরের কাছে নিয়ে গেছে, প্রক্টর আবার পুলিশের কাছে নিয়ে গেছে। ছাত্ররা বলেছে ওদিকে সে মারা যাচ্ছে, পুলিশের কাছে পুলিশ বলেছে তো মারা যাবে, মেডিকেলে নিয়ে যান, ঢাকা মেডিকেল কলেজে হসপিটালে নিয়ে গেছে। সেখানে ওরা বলেছে ডাক্তাররা যে আগেই মারা গেছে। এই যে এতগুলো মানুষ তাকে ধরে মারলো, এই মানুষগুলো কি পাইলো? এই মানুষগুলো লাভটা কি? বিকৃত। তাহলে এই ক্র্যাকটা তো মানুষের সারতে হবে।
ওকে যেমন মেরে শেষ করে দিয়েছে, এদেরও তো অবস্থা খারাপ। এরা তো পালিয়ে বেড়াবে, অনেক 6 জনকে ধরেছে, তাদের জেল, হাইজোর, ফাঁসি হবে, তার তো শেষ, সব কিছু শেষ। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এরা পড়ে, ফিজিক্সে পড়ে, তারপরে ওদিকে আপনার নিউট্রিশন মানে পুষ্টিবিদ্যায় পড়ে। মেধাবী ছাত্র হতে পারে, কিন্তু মেধাবী মানে তো সে বই পড়ে পড়ে বইয়ের বিষয়গুলো সে রপ্ত করে ভালো করেছে, কিন্তু ব্রেনে তো সব জিনিস তার জানা নাই যে আমি এইরকমভাবে শেষ হয়ে যাব। ভয়াবহ। তারও তো পরিবার আছে, তাদের মা বাবা আছে, তাদের কতজন আছে। আবরার হত্যা হলো, আবার এটা, আবার ওদিকে যে মিন্নির স্বামীকে মেরে ফেললো ওপেন, তারপরে ওই যে ছেলেটা নয়ন বন্ড সে মারা গেল। এখন মিন্নি জেলখানাতে তসবি গুনে আল্লাহ আল্লাহ করে, কি ভুলটা করেছে, কিন্তু আমরা মিডিয়ার সামনে তাকে আনি না। কি ভুলটা করেছে, তার যে কষ্ট, যে অশান্তি, এই আতঙ্ক, এই কষ্টটা মানুষের যাতে না হয়, অন্য মানুষের যাতে না হয়, এই ভুলটা মানুষ যেন না করে, সেই জন্য চেষ্টা করতে হবে। এই পর্যন্ত, ধন্যবাদ সবাইকে।